অজ্ঞান অবস্থায় আমাকে কোলে তুলে নিয়ে তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে যখন ভার সামলাতে পারে না তখন আমাকে ফেলে দেয়, নিজেও পড়ে যায়। সংসারের হাজার দায়িত্ব সামলে নিজের স্বপ্নগুলোকে যারা বাঁচিয়ে রাখে, প্রতিদিন লড়াই করেও যাদের মুখের হাসি লেগে থাকে, হার না মেনে যারা বারবার নতুন করে শুরু করে, তারাই হলো প্রকৃত অর্থে সংগ্রামী দিদি, আমাদের দিদি নাম্বার ওয়ান। আজও এমনই চারজন দারুণ সংগ্রামী দিদির গল্প শুনবো। হ্যাঁ শ্রেয়সী, শুনি তোমার গল্প। তুমি বলে 0 থেকে আজকে 100-এ পৌঁছেছো। 3 বছর আগে হঠাৎ একদিন মনে হলো আমার কিছু ভালো লাগছে না। তার যে ধরনের কারণগুলো হয়, আমার জীবনে তেমন কোনো কারণ ছিল না। তখন আমি আমার যে ছোট জায়গা ঘুষকরা, সেখানকার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান বালিকা বিদ্যালয়, সেখানে তখন আমি পড়াই। ওকে, হঠাৎ করে তোমার মনে হলো আমার ভালো লাগছে না? তখন আমার মনে হতো আমার খেতে ভালো লাগে না, আমার শুতে ভালো লাগে না, আমার গল্প করতে ভালো লাগে না। এমনকি আমার ওই 8 বছরের ছোট মেয়েটা, যার গায়ে আমি কোনোদিন একটা আঁচড় পর্যন্ত লাগতে দিইনি, বা যার গায়ে কোনোদিন আমি একটা হাতও তুলিনি, তাকে অযথাই তখন বকতাম, অযথাই তখন মেরে ফেলতাম। যাই হোক, তারপর থেকে দেখা গেল ধীরে 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 আমার একটা করে অসুখ। কীরকম? কখনো দাঁতে কোনো ইনফেকশান, কখনো কানে কোনো ইনফেকশান, কখনো ঘাড়ে ব্যথা, কখনো কোমরে ব্যথা, কখনো বা কোনো গাইনো সমস্যা। এই ধরনের সমস্যাগুলো আসতে থাকলো। এরকম করে চলতে চলতে ছোট জায়গা ঘুষকরা থেকে বর্ধমান, বর্ধমান থেকে কলকাতা, কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে আমি গেছি, কিন্তু কোথাও কোনো সমস্যা অ্যাজ সাচ কিন্তু আমার ধরা পড়েনি। তারপরে এটার নিরাময় হলো কিভাবে? আমার এই টোটাল জার্নিতে অন্ততপক্ষে 22 বার বায়োপসি হয়েছে, কখনো নিডল সুচ ফুটিয়ে, কখনো এখান থেকে কেটে লিম্ফ নোড বের করে। এমনি কি হয়েছিল, কি বললো, মানে রোগটার নামটা? এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার থেকে হয় একটা বিরল অসুখ, লিউপাস। এই লিউপাসেই আমি আক্রান্ত। লিউপাস অসুখটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো অর্গানকে এফেক্ট করতে পারে। আমার কিন্তু লিভার, স্প্লিন, কিডনি, দুটো চোখ, স্কিন, জয়েন্ট, এগুলো সবই এফেক্টেড। এখন তুমি একদম ঠিক আছো শ্রেয়সী? একদম ঠিক কি আমি বলতে পারবো, বাট তুমি ওষুধের মধ্যে আছো। কিন্তু আমি ওষুধের মধ্যে আছি, হয়তো সারা জীবনই ওষুধের মধ্যে থাকবো। কিন্তু হ্যাঁ, মনের জোরে, বাঁচার ইচ্ছা নিয়ে, সবটাই মনের ব্যাপার। সবটাই মনের ব্যাপার, সব কিছু ভালো নিয়েই আমি ভালো আছি, অন্ততপক্ষে ভালো থাকার চেষ্টা করছি। সমস্যা? হ্যাঁ দিদি, তোমার বিজনেস, একদম। তার আগে বললে অনেক লড়াই ছিল জীবনে। অনেক লড়াই, অনেক। আমার খুব ছোট বয়সে বিয়ে হয়। আমার হাজব্যান্ড প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। এবার ভালোই চলছিল সংসার, খুবই আনন্দ, খুবই কোনো ইয়ে ছিল না। হঠাৎই 2019-এর শেষ একটা মহামারী আমাদের মধ্যে, মানে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, করোনা। তো আমার হাজব্যান্ডের 3 মাস কাজের ওখান থেকে মায়না দেওয়াটা বন্ধ করে দেয়। খুব সামান্য একটা টাকা নিয়ে, মানে যেখানে 2000 টাকাও পুঁজি নেই, তখন আমরা ব্যবসাটা শুরু করি। চিন্তা করলাম সবাই তো সারাদিনে লাইভ করে, আমি কেবল রাতে লাইভ করি। তো এখন আমার লাইফ টাইম 12টা থেকে 12:15-20 হয়। আমি 1:45 পর্যন্ত লাইভ করি। 1:45? কি বলো? আমি বুকিং নিই 3:30 4টে পর্যন্ত। হ্যাঁ? শুধু আমি না, আমার হাজব্যান্ড আমি দুজনে। এখন ব্যবসার কি অবস্থা সমস্যা? আমাদের বিজনেসটা এখন শুধু আমার একার বলবো না, আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই বিজনেস। এবং আমাদের এখন প্রোডাক্টস ওয়েস্ট বেঙ্গল তো আছেই, ন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল, যেমন USA, তারপর উত্তর কেনিয়া, নিউজিল্যান্ড, সব জায়গায় আমাদের প্রোডাক্টস দেয়। অনেক শুভেচ্ছা রইলো, ব্যবসা আরো বড় করো। থ্যাংক ইউ দিদি। ঠিক আছে, অল দ্য বেস্ট। মারিয়া, অনেক লড়াই করে আজ তুমি এই জায়গায় পৌঁছেছো, কি হয়েছিল? আমি একটি মধ্যবিত্ত খ্রিস্টান পরিবারে আমার জন্ম হয়। আমার স্ট্রাগলটা সেই তখন থেকেই, যখন আমার বয়স 7 বছর বয়স, তখন থেকেই ছোট ছোট সাদা সাদা দাগ আমার গায়ে আরম্ভ হয়। বেশিরভাগ হয় যেখানে যেখানে কেটে যেত, খেলা করতাম, কেটে যেত, সেই সমস্ত জায়গাগুলো থেকে সাদা হয়ে যেত। যত বড় হলাম দিদি, সাথে সাথে বয়সের সাথে সাথে বুদ্ধিটাও বেড়েছিল। তখন বুঝতে পারলাম যে এই রোগটার জন্যই হয়তো সবাই আমার থেকে এরকম ডিট্যাচ থাকে আর কি। তো তারপরে যখন আমি ডিপ্রেসড হয়ে গেলাম, সেই সময় আমাদেরই পাড়ার মানে এক ছেলে, বর্তমান হাজব্যান্ড আমার দাদার বন্ধু হয়ে বাড়িতে আসা যাওয়া শুরু করে। তো তার মধ্যে কখনো আমি ওই দূরত্ব মেনটেন করে চলা, এই সমস্ত কখনো খেয়াল করিনি। আমার বেশ ভালোই লাগতো তার সাথে কথা বলতে, খেলা করতে। তো তার সাথে কথাবার্তা, মেলামেশা যখন আমার হয় আর কি, মানে আমাদের পাড়ায় একটা গুঞ্জন রটে যে এই মেয়েটার সাথে ছেলেটার কিছু একটা আছে। তো এই পাড়ার এই রব কানে যেত, আমার কানে যেত, ইনফ্যাক্ট আমার মা বাবা পরিবারের কানেও সেই কথা গেছিল। কালী পুজোর রাত, পাড়ায় কালী পুজো হচ্ছে,
সবাই আনন্দ করছে, উৎসব করছে, নাচ গান করছে, আর আমি বাড়ির উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো সেই ছেলেটা রাস্তার পাশ থেকেই যাচ্ছিল। তো আমাকে হঠাৎ দাঁড়িয়ে থাকতে দেখে সে আমাকে জিজ্ঞেস করে, কি রে, তুই আজকাল স্কুলে যাচ্ছিস না, টিউশন যাচ্ছিস না, তোকে দেখাও যাচ্ছে না বাইরে, সমস্যাটা কি হয়েছে? তো ইতিমধ্যে আমার ফ্যামিলি, আমার দাদা সেখানে এসে হাজির হয়। মানে সেই কথোপকথনের মধ্যে যেহেতু মানা করেছিল বাড়ি থেকে, সমাজের একটা ব্যাপার ছিল, খ্রিস্টান আর হিন্দু, ছেলেটা হিন্দু ছিল, সেই কারণে আমাকে ও একটা চড় মারে, আমার দাদা আর কি। তো এতটাই দুর্বল ছিলাম যে আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই একটা চড় খেয়ে। সে ওই কালী পুজোর ওখান থেকে সিঁদুর নিয়ে এসে অন্য রাস্তা থেকে সবার অগোচরে এসে আমার মাথায় পরিয়ে দেয়, পরিয়ে দিয়ে ওই অজ্ঞান অবস্থায় আমাকে কোলে তুলে নিয়ে তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে যখন ভার সামলাতে পারে না তখন আমাকে ফেলে দেয়, নিজেও পড়ে যায়। যখন আমি জ্ঞানে আসি তখন দেখি যে আমি ওর বাড়িতে। এই সমস্ত করে মানে বিয়েটা সেই রকমভাবেই হয়ে যায়। তারপরে আমার শ্বশুর শাশুড়ি তারা মেনে নিয়েছিলেন? মানে প্রথমে মানতে চাননি, কিন্তু দিদি নিজ গুণে আমি তাদের মানিয়ে নিতে পেরেছিলাম। তো এখন বিউটিশিয়ান কোর্স করে এখন দিদি আমি কাজ করছি এবং মান্থলি একটা ইনকাম করছি। খুব ভালো থাকো, আনন্দে থাকো, এবং পরিবার সবাইকে নিয়ে। তোমার গল্প কিন্তু অনেক মানুষের জন্য একটা লেসন, যে ভেঙে পড়লে হবে না, তোমাকে মানুষ ছোট করবে, তোমাকে অপমানিত হতে হবে। তোমার এই যে রোগ, এই রোগটা এমন কিছু মানে যেটা তুমি যেটা ফেস করে এসেছো, ছোঁয়াচে ভাবে মানুষ ভাবে যে পাশে বসবো না, সেখান থেকে তুমি আজকে মেকআপ আর্টিস্ট, এত বড় একটা জার্নি, তুমি সেখান থেকে জয়ী হয়ে বেরিয়ে এসছো। মমিতা, শাড়ির বিজনেস হ্যাঁ, কতদিন হয়ে গেল করছো? এটা আমি করছি 2.5 বছর হয়ে গেছে। তার পাশাপাশি আমি হাতে আঁকা শাড়ির কাজও করি। কিভাবে শুরু হলো ব্যবসাটা? প্রথম থেকেই আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, খুবই অল্প বেতনের কাজটা। তারপরে যখন মেয়ে হলো, মেয়ে হওয়ার পর থেকে আর্থিক সমস্যা একটু হতে লাগলো। তো আমি ভাবলাম যে বিয়ের আগে যদি আমি নদী পেরিয়ে সব কিছু করতে পারতাম, তাহলে এখন এখানে এসে আমি কেন পারবো না। তো মেয়ে বড় হতে শুরু করলো আস্তে আস্তে, তার মধ্যেই আমি শুরু করি জামা কাপড় ব্যবসা, এবং সেটা অল্প পুঁজি দিয়েই আমি শুরু করেছি। যেটা আমি আগে ইনকাম করে কিছু রেখেছিলাম ব্যাংকে 5,000 টাকা মতো, সেটা দিয়ে আমি জামা কাপড় ব্যবসা শুরু করি। এমনকি দোকানও ছিল না, কিছুই ছিল না, আমি পাড়ায় পাড়ায় হাতে করে ব্যাগ নিয়ে নিয়ে যেতাম। এবার আমি দেখতাম যে আমার শাশুড়িমা বাড়িতে ওই হাতে আঁকা কাজগুলো করতো, আমি বসে বসে দেখতাম যে মালও তুলতে পারছি না, পাড়ায়ও যেতে পারছি না। আঁকার কাজটা শিখি, এখানে কোনো কিছু ইনভেস্ট করতে হবে না, আমি এমনিতেই কিছু পাবো কাজ করলে। তো আমি কাজটা শিখেছি, কাজটা আমি এখন শিখেও গেছি, বর্তমানে করছি। ওখান থেকে একটা মাসে টাকা পাই, পেয়ে আমি সংসারের কাজে লাগাই, আমার স্বামীর পাশে রাখি, আমি মেয়েকেও মানুষ করছি। কষ্ট করলে ঠিক একদিন পরিশ্রমের ফল পাবে, পরিশ্রম করতে হবে। ভালো থেকো মমিতা। একদম।